আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,76,00,000। এর মধ্যে তরুণ ভোটার 4,25,00,000, যা মোট ভোটারের 1/3। বলা হচ্ছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জয় পরাজয়ের মূল চাবিকাঠি বা কিং মেকার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে দেশের এই তরুণ ভোটাররা। তাই তো তাদের মন জয় করতে পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচনী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি তরুণদের আকাঙ্ক্ষা মাথায় রেখে জনকল্যাণমুখী ইশতেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, যেখানে রাষ্ট্র কাঠামো মেরামতে ইতিপূর্বে ঘোষিত 31 দফাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা ও বিএনপি নির্বাচিত হলে 18 মাসের 1 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাখছে। এছাড়াও দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। অন্যদিকে দেশ বিদেশে থাকা 30 জন বিশেষজ্ঞের সমন্বয়ে ইশতেহারের খসড়া তৈরি করেছে জামায়াত। এতে দেশের কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোতে ব্যাপক সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার কঠোর বার্তা। আর তরুণদের দল এনসিপি দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ ঘোষিত 24 দফার আলোকে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। জয় পরাজয় নির্ধারণে নির্বাচনী ইশতেহার কতটা গুরুত্বপূর্ণ, অতীতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে নজিরই বা কেমন, এসব নিয়ে আলোচনায় আজ রাজখাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। নাজমুল হক প্রধান, নির্বাচনী ইশতেহার প্রতি নির্বাচনের আগে যে বিষয়টির দিকে আসলে সব ভোটাররা তাকিয়ে থাকেন এবং যেটি নিয়ে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো নানান রকম বক্তব্য দেন, নানান রকম আশ্বাস দিয়ে থাকেন আমাদের সাধারণ জনগণদের। এবারে নির্বাচনী ইশতেহার যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আসলে যা যা বলার চেষ্টা করছে, সেটি দেখে আপনি কি মনে করছেন? এবার যেহেতু তরুণ ভোটারদের উপরে অনেকখানি সামনে নির্বাচনী ফলাফল নির্ভর করছে, তরুণদের আসলে যে জনপ্রত্যাশা রয়েছে সেটি পূরণ করতে সক্ষম হবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচকরা এসছেন এই জায়গায়। প্র্যাকটিক্যালি বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহার করেন ঠিকই। যারা ক্ষমতায় যান তারা সরাসরি ইশতেহার ঘোষণা করেন, নির্বাচনী ম্যানিফেস্টো যেটাকে বলে আর কি ঘোষণা করেন। আমরাও করি, সবাই করি। আপনি জানেন ইতিমধ্যে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করেছি, আমরা জাতীয় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট করেছি আমরা গত অক্টোবর মাসে। আমরা অনেকগুলি পার্টি মিলিয়ে আমাদের সেখানে একটা ঘোষণা আছে। আমরা সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের নির্বাচন ম্যানিফেস্টো তৈরি করার কাজটা শুরু করেছি। আমার ধারণা আমরা 17-18 তারিখের মধ্যে আমাদের ম্যানিফেস্টো ঘোষণা করব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত দলগুলি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে যা বলে, যা ঘোষণা করে, ক্ষমতায় যাওয়ার পর সেই জায়গায় থাকে না। এটি হলো বাস্তবতা। আমাদের অভিজ্ঞতার আলোকে বলি, আমরা জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন এখানটা আস্তে আস্তে যেমন রিপন আমাদের বন্ধু, পারভেজ তো সেই সময় মারাত্মক একটি ক্রিয়াশীল ছিলেন। 8 দল 7 দল 5 দল ছিল লিয়াজো কমিটি, এমন একটা কর্মসূচি ছিল। কিন্তু ক্ষমতা যাওয়ার পর সেই কর্মসূচির ভুলে গেলেন সবাই। এগুলি আছে। ইভেন কি যখন 14 দল ফর্ম হলো শেখ হাসিনার সময়, সেই সময় একটা দফা চুক্তি হয়েছিল। তো বাংলাদেশের রাজনীতিতে এগুলি বহুত হওয়ার পরে কিন্তু আসলে তার সেটার সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তারপর কিছু যে হয় না তা না, কিছু হয়। বর্তমান সময় আমি যেটা বলবো যে নতুন ভোটার এবং এই যে বাংলাদেশ এখন মোটামুটি আমরা আমাদের বাজেট নিজেরাই করতে পারি। আমাদের রেমিটেন্স আছে, আমাদের আরএমজির এক্সপোর্ট আছে, কথা বুঝছেন না, আমাদের নিজস্ব এখানটার ইন্টারনাল ট্যাক্স আছে। সব মিলিয়ে আমরা চলার মতো বাজেট নিজেরাই করতে পারি, বাইরের উপর নির্ভরশীল হতে হয় না। সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন মূলত, আগের মতো বাংলাদেশে বর্তমান শ্রমিক রাজনীতি নেই, কিন্তু প্রচণ্ড শ্রমিক, অসংখ্য শ্রমিক আছে। আমি বলতে চাচ্ছি ম্যানিফেস্টোতে মূল জায়গা থাকা ডিসেন্ট লিভিং। একটা মানুষ তাই না কীভাবে তার ভাত খাওয়া পড়া থেকে তাই না চিকিৎসা নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে, এই ডিসেন্ট লিভিংয়ের জায়গাটা এবার ম্যানিফেস্টো আসা উচিত প্রপারলি। আমরা জানি এখন শ্রমিক রাজনীতির আগের মতো রাজপথে নেই, তারপরও মাঝে মধ্যেই কিন্তু ভায়োলেন্ট হয়ে যায় এবং সেখানটায় মারাও যায়। আপনি জানেন বিগত সরকার পতনের আগে মিরপুরে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছে, আপনার স্ট্রাইক ছিল শ্রমিকদের। আমাদের দেশের এখানটায় আমরা দেখি মানে গ্রামীণ শ্রমিক আছে, কৃষিক্ষেত্রের শ্রমিক, সমস্ত জায়গায় গার্মেন্টস বলেন, শ্রমিকের বিশাল বিশাল একটা অংশ, এটা কয়েক কোটি।
তো এই যে শ্রমিকরা তার জীবন মান, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, সামগ্রিক বিষয় মিলে এটাই ইম্পর্টেন্স দেওয়া উচিত। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বড় বড় হাসপাতাল হচ্ছে, বড় বড় আপনার কি বলা যায় চিকিৎসার জন্য, তাই না, লোক বিদেশে যাচ্ছে, কিন্তু প্রাইমারি লেভেলে প্রান্তে যেসব জায়গায় অসুখগুলি হচ্ছে লোকদের, অনেক লোক করতে চিকিৎসা নিতে পারে না, সেসব প্রিভেনশনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। খালি সব জায়গায় ডিমান্ড হচ্ছে কি মেডিকেল কলেজ করো, বড় হাসপাতাল বানাও, তাই না, এবং বড় বড় টাকা লুট করার মানে ব্যবসায়ীদেরকে সুযোগ দাও। এটা তো একটা ব্যবসা। আপনার বাংলাদেশে কত টাকা বাইরে যায় আপনি জানেন, ইন্ডিয়ায় যায়, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। হ্যাঁ, আমি সেই জায়গায় বলবো এটা হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা, দুই হচ্ছে ওই যে একটা লোক খেয়ে পড়ে মজুরি যেটা পাবে ওই যে খেয়ে পড়ে বেঁচে থাকা, তিন নম্বর হচ্ছে নূতন যেটা আসলো এই যে চতুর্থ বিপ্লবে পড়ে যে নূতন এই যে জেএনজি যেটাকে বলতেছি, এই যে লক্ষ আমার এলাকায় 1,61,000 নতুন ভোটার যারা প্রথম ভোট দেবে, তাদের আসলে প্রত্যাশা, তাদের যে জায়গাটা না সেইটাকে স্পেশালি অ্যাড্রেস করা উচিত যে তাদের কি কাজটা আমরা দেবো। এবার সব রাজনৈতিক দলগুলোই তরুণদের কথা বলছেন, আমি একটু তরুণদের আলোচনাতে আসতে চাই। আলতাফ পারভেজ, রাজনৈতিক দলগুলো পুরনো যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা আর বিশ্বাস করতে চাইছেন না নতুনরা, তারা বারবার সেই বক্তব্য দিচ্ছেন। ইশতেহারের দিকে সব তরুণ ভোটারদের নজর রয়েছে এবারে, এবং নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে এবং জয়ী হতে এই ইশতেহারের যথেষ্ট গুরুত্ব আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। পুরনো শুধু কথায় চিরে ভেজানো আসলে যে ইশতেহার ছিল, সেখান থেকে এবারে বেরিয়ে আসতে হবে, সেই কথা বলছেন এই প্রায় 4 কোটি যে ভোটার আছেন তারা। তাদের এই অঙ্গীকারগুলো আসলে কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে আমাদের দেশের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য? ধন্যবাদ। আসলে এবারের নির্বাচনটা তো ছাত্র, তরুণ, শ্রমিকরা রক্ত দিয়ে আদায় করেছে। 15 বছর আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন ছিল না। এই নির্বাচনের ইশতেহার তো অভ্যুত্থানকালে গ্রাফিতিগুলোতেই ছিল, দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল মানুষ যে আগামীতে তারা কি চায়। ফলে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ওই গ্রাফিতির কথা মনে রাখতে হবে। কারণ ইতিমধ্যে আমরা জানি, এটা সত্য যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দাবি দেওয়া বা গণ অভ্যুত্থানের চেতনা অনেকখানি পিছিয়ে গেছে, আলোচনায় নেই, এটা সত্য। এই আলোচনায় যে নেই এটার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো। এরকম ঘটনা 90-এর পরেও ঘটেছে। 90-এ আন্দোলনরত 3 জোট এবং ছাত্ররা 3 জোটের রূপরেখা প্রণয়ন করে দিয়েছিল, কিন্তু 91 পরপর দুটো সরকার এসেছে, আওয়ামী লীগ এবং বিএনপি, বা বিএনপি এবং আওয়ামী লীগ, কেউ সেই 3 জোটের রূপরেখার মৌলিক অংশই বাস্তবায়ন করে নাই। 71-এর পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় নাই। তো এই যে বারবার এখানে নির্বাচনের জন্য মানুষ চায়, নির্বাচন হয়ও, কিন্তু নির্বাচনের পরে জনগণের আকাঙ্ক্ষা এখানে পদদলিত হয়ে যায়। এবার দেখুন, এবার আগেই শুরু হয়েছে কীরকম, এই অভ্যুত্থানে একটা বড় অংশের মানুষ ছিল নারীরা। প্রথমত নারীদের যে সংস্কার কমিশন হলো তার কিছুই বাস্তবায়ন হয় নাই, সেটা নিয়ে কোনো আলাপই হয় নাই। এখন রাজনৈতিক দলগুলোর মনোনয়নে 51টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, 30টা দল কোনো নারীকে মনোনয়নই দেয়নি। এবং এবারে নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে আরও কারণেও খুব বাজেভাবে একটা নজির স্থাপন করতে যাচ্ছে, সেটা হলো সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও থাকবে কম। তার মানে এই অভ্যুত্থানের চেতনা থেকে এগুলো আমরা পিছু হটছি। এই অভ্যুত্থানের নাম কি ছিল? এটা ব্র্যান্ড নেম ছিল বৈষম্য বিরোধী অভ্যুত্থান। তাহলে এদেশে বৈষম্যের শিকার মানুষ কারা? বৈষম্যের শিকার হলো শ্রমিক, কৃষক, দলিত, নারী, সংখ্যালঘু, আদিবাসী, এরাই তো বৈষম্যের শিকার মানুষ। তাহলে নির্বাচনী ইশতেহারে এদের ভাগ্যের পরিবর্তনের কথা মোটা দাগে থাকতে হবে। এইটা না থাকলে তরুণ বলুন, বৃদ্ধ বলুন, যেই ভোটারই হোক, সবাই ধরে নিবে এটা অভ্যুত্থানের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এখানে গত প্রায় 17 মাস ধরে রাজনৈতিক সংস্কারের আলাপ অনেক হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই এটা হচ্ছে, আগে থেকেই হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা যেই প্রশাসনে আছি এটা হলো 1792 সালে কর্নওয়ালিসের তৈরি করা প্রশাসন, এটার পরিবর্তন দরকার। কিন্তু এখন অর্থনৈতিক সংস্কারের আলাপটাও হতে হবে। 28% মানুষ দেশে দরিদ্র। 55 বছর পরেও একটা দেশে 28% মানুষ দরিদ্র থাকা একটা লজ্জার এবং বিপজ্জনক। কারণ যে দেশে 28%, 30%, 40% লোক দরিদ্র থাকে, সেখানে পরবর্তী গণ অভ্যুত্থান ঠেকানো যাবে না। মানুষ ওই অর্থনৈতিক কারণেই, তার রুটি রুজির কারণেই, তার
ওই আর্থিক অবস্থার কারণে আবার গণঅভ্যুত্থান দরিদ্র যে ঘটাবে। সংখ্যা আপনি বললেন সেই দেশটিতেই আবার এবারে নির্বাচনেও যারা মনোনয়ন প্রত্যাশী তাদের বেশিরভাগই ব্যবসায়ী। হ্যাঁ, শুধু ব্যবসায়ী না, যেমন বড় দল বিএনপির মনোনয়ন তালিকায় পত্রিকার ভাষা অনুযায়ী 27 ভাগ লোক কোটিপতি, তার মধ্যে শত শত কোটিপতিও কয়েকজন আছেন। অন্য দলগুলোও এক্ষেত্রে ধন্যাঢ্যরাই মনোনয়ন পেয়েছেন। তার মানে আমাদের যে সম্ভাব্য পার্লামেন্টটা গঠিত হচ্ছে সেখানে সেটা একটা কোটিপতিদের ক্লাবই হবে। কিন্তু সেই কোটিপতিদের ক্লাব যদি বৈষম্যের শিকার মানুষদের জন্য নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি না দেয় এবং নির্বাচনের পরে কার্যকরভাবে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না করে, তাইলে আরেকটা অভ্যুত্থান অপেক্ষা করছে বাংলাদেশের। ডক্টর আসাদুজ্জামান রিপন, তারেক রহমান বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যান আসলে সবাই বাস্তবায়ন হতে দেখতে চায়। সেই প্ল্যানে কি কি আছে সেটি আমরা জানতে চাই। সেই সাথে ইতিমধ্যে বিএনপি 31 দফা জনকল্যাণমুখী ইস্যুকে প্রাধান্য দিয়েছে, নির্বাচনী ইশতেহার তারা প্রস্তুত করেছে, সেই কথা আমরা জানি। প্রস্তুত হয়েছে নির্বাচনী ইশতেহার, তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যান এক্সিকিউট আসলে কতখানি হবে? ধন্যবাদ আপনাকে। কতটুকু বাস্তবায়ন হবে সেটা তো রাইট নাও বলা যাবে না, তবে আমরা এটা বলতে পারি যে আমাদের যে প্রমিজেস আছে, আমাদের যে প্লেজেস আছে, তাতে করে আমরা এটা বলতে পারি যে আমরা জনগণের কাছে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাল্লাহ। বাংলাদেশে দু ধরনের প্রতিশ্রুতি আপনি শুরুটাই করেছিলেন নির্বাচনী ইশতেহার নিয়ে। কিছু দল আছে নির্বাচনী ইশতেহার যা তৈরি করেন, ইশতেহারে যা রাখেন ধরেই নেন এগুলো তারা বাস্তবায়ন করবেন না, এটা কথার জন্য কথা, বলার জন্য বলা। আবার কিছু রাজনৈতিক দল আছে যেটা তাদের করার সামর্থ্য নাই, কিন্তু তারা সেগুলো বলে যাবেন, বলছেন, আলটিমেটলি এটার কোনো ইমপ্লিকেশন নাই। সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে নির্বাচনী রাজনীতি, সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই যে ধরুন একটা রাজনৈতিক দল ক্ষমতায় যে কি করবে, জনগণের জন্য তার কি ভাবনার কথা আছে, এই কথাগুলো একেবারেই আর কদিন পরে তো বোধ হয় মোটামুটি নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে 22, ওদিকে হচ্ছে 8 দিন, এই মাসে 8 দিন, আর পরবর্তীতে 11 দিন, 19 দিন সময় থাকছে মানে ক্যাম্পেইনের জন্য মূলত। তার আগে তো আপনি ক্যাম্পেইন করতে পারছেন না। এই 19 দিনের মধ্যে আপনার যদি অনেকগুলো পরিকল্পনা থাকে দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, তাই না, জনগণকে নিয়ে যদি থাকে সেক্টর ওয়াইজ, সেগুলো কিন্তু এই 19 দিনে ক্যাম্পেইন করে আপনি শেষ করতে পারবেন না। এটা একটা ফল্টি প্রোগ্রাম। সেজন্য পলিটিক্যাল পার্টিসগুলো ইশতেহারের কথা, কথিত ইশতেহারের যে মানে আমরা ব্যাপারগুলো দেখি, রিপিটেডলি দেখি, প্রতি নির্বাচনের আগে মানে কয়েক পাতার একটা ইশতেহার, তারপরে একটা আলোচনা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখি, এগুলো আমার কাছে সবসময় মনে হচ্ছে এগুলো খুব ত্রুটিপূর্ণ উদ্যোগ এবং এগুলোর খুব রাজনৈতিক বাস্তবতা নেই। বরং এই যে ইশতেহারটা যদি আরও 1-1.5 বছর 2 বছর আগে থেকে পলিটিক্যাল পার্টি অফিসিয়ালি যদি এগুলো মানুষকে জানাতে থাকতো, ক্যাম্পেইন করতে, ক্যাম্পেইন মানে শুধু ভোটের ক্যাম্পেইন না, নিজের দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচি ক্যাম্পেইন করে। যেমন আমরা আমাদের কথাই যদি বলি, যেটা আমরা করি, যেটা আমরা করেছি, আমাদের দলের তরফ থেকে আমরা 31 দফা কর্মসূচির কথা বলেছি। আমাদের দলের মানে ইমিডিয়েট পাস্ট আমার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেউ কিন্তু এদেশে কোনো নাগরিক জিজ্ঞেস করেননি, বলেননি যে আপনি ভবিষ্যতে ক্ষমতায় গেলে আপনি আপনার ক্ষমতাকে কার্টেল করে মানে আপনি রাষ্ট্রপতির ক্ষমতাকে এম্পাওয়ার করবেন অথবা মানে আপনার লিমিটেড করবেন মানে মেয়াদটা, কেউ তাকে জিজ্ঞেস করেনি, বলেও নি। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার দলের মানে ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু উল্লেখ করেছেন যে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনবো, আমরা এটা করব ওটা করব, নানাভাবে আমরা 31 দফার মধ্যে আমরা এই বিষয়গুলো আমরা ডিটেইল করেছি, ফার্নিশ করেছি। তারপরে আপনি যদি বলেন আমাদের বর্তমান মানে চেয়ারম্যান, তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় যখন ম্যাডাম অসুস্থ ছিলেন অথবা কারাগারে ছিলেন, ধাপে ধাপে তিনি তার বহু স্বপ্নের কথা, বহু আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা একেবারে লিখিতভাবে, এটা বক্তৃতার বক্তব্য নয়, এটা কোনো সেমিনারের কোনো বক্তব্য নয়, ক্যাটেগরিক্যালি কৃষকদের জন্য তার কি পরিকল্পনা আছে, স্বাস্থ্য ব্যবস্থার জন্য তার কি পরিকল্পনা আছে, বাচ্চাদের লেখাপড়ার জন্য কি পরিকল্পনা আছে, মানে আপনার ক্লাস 4-এর পরে যাওয়ার পরে যেমন শারীরিক শিক্ষা বিষয়টাকে কম্পালসারি করে দেওয়া, স্কুলগুলোতে মানে ফিজিক্যাল এডুকেশন টিচার রাখা, এগুলো আমাদের সময় একসময় ছিল, মানে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের যখন ধর্মীয় শিক্ষকও ছিল, ধর্ম পড়াতেন, একইভাবে আমাদের কিন্তু আবার ফিজিক্যাল ইনস্ট্রাক্টরও ছিলেন।
তো এই বিষয়গুলো কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু মানে বিভিন্ন জায়গায় বিশেষ করে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আসার কারণে আবার এই ওদের 31 দফা তো ব্যবস্থাগুলো- আপনারা এই 5ই আগস্টের আরো আগে থেকেই বলেছেন। অনেক আগে থেকেই। সেই যেহেতু 31 দফাটা আপনাদের দীর্ঘদিন ধরে আসলে প্রচার করা আমি ওই হচ্ছে, কথাটি সেখানে জনকল্যাণমুখী নানান ইস্যুকে তো আমি আপনারা এই গুরুত্ব কথাটি দিয়েছেন। বলতে চাচ্ছি, আমরা কিন্তু আমাদের কর্মসূচি ক্ষমতায় গেলে আমরা কি করব, কি করে আমরা জনগণকে এম্পাওয়ার করব। ক্ষমতায় তো 300 লোকের এম্পাওয়ারমেন্ট না, ওই যেটা মানে আলতাফ ভাই যেটা বললেন কোটিপতিদের ক্লাব, ব্যবসায়ীদের অ্যাসেম্বলি, এটা না। ইনফ্যাক্ট হচ্ছে আপনার রাজনীতিটা হওয়া উচিত পিপলকে এম্পাওয়ার করা, তার ভোটারদেরকে এম্পাওয়ার করা, নট এম্পাওয়ার টু এনি এম্পায়ার্স, নট আপনার কোনো গ্রুপ অফ কোম্পানি, নট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওনারদের বা তার ফ্যামিলিকে এম্পাওয়ার করা না। আনফর্চুনেটলি এইটা একটা মানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল পার্টিগুলোকে, মনে করেন টাকা ছাড়া নির্বাচন হবে না। তো সুতরাং টাকা ছাড়া নির্বাচন হবে না কেন? আমি তো জানি, আমি তো নির্বাচনী ক্যাম্পেইন আমি অনেক দিন করেছি, আমি তো দেখিনি যে সেখানে একেবারে আমি তো মানে ধর্মে বিশ্বাসী মানুষ, সোজা কথা, আমি খুব স্ট্রেইট কাট বলি, আমি একজন প্রচণ্ড ধর্মবিশ্বাসী মানুষ হিসেবে আমি একেবারে আমার পরম স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে হাজির নাজির করে বলছি, আমি যেই কতদিন আপনার নির্বাচনী প্রচারণায় ছিলাম, প্রার্থিতার ব্যাপারে আমি জনগণের কাছে মিশেছি, বিলিভ ইট অর নট, আমার একটি টাকাও পকেটে খরচ যায়নি। সাধারণ মানুষ এই খরচগুলো নির্বাহ করেছেন। তো সুতরাং টাকা তো লাগে না। আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে নির্বাচন করার জন্য ইউ ডোন্ট নিড টু হ্যাভ ভালোবাসাটাকে আপনারা সবচেয়ে বড় করে দেখছেন, যে কিন্তু সেই ভালোবাসাটা রাখবার জন্য তো অন্তত যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করছে সেগুলো পূরণ করতে হবে। কতখানি আসলে যে অঙ্গীকারগুলো এবারে রাজনৈতিক দলগুলো করছে সেগুলো পূরণ করতে পারবে, বা অঙ্গীকারগুলো আসলে কতখানি বাস্তবসম্মত সেটি নিয়েও তো প্রশ্ন আছে। এই জায়গাটিতে আসবো। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। আলতাফ পারভেজ, ইশতেহারে অনেক ধরনের প্রত্যাশা কথা বলা হয় এবং যে ইশতেহারের আসলে বেশিরভাগ কথাই আসলে কথার কথা কিনা সেটি নিয়েও যেমন প্রশ্ন আছে, তেমনি যেই প্রত্যাশাগুলো আসলে দেয়া হচ্ছে, জনগণকে বলা হচ্ছে, সেগুলো কতখানি বাস্তবসম্মত সেটি নিয়েও তো নানানভাবে সমালোচনার জায়গা থাকে। আমি একটু বিএনপির একটা ইশতেহারের কথা আপনাকে বলি। তারা বলেছেন নির্বাচিত হলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবেন। 18 মাসে বাংলাদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কতখানি সম্ভব, এবং তারা ভিশন 2030 সালের কথাও বলেছেন। দেখুন, আমি মনে করি যে নির্বাচনী ইশতেহার খুবই একটা সিরিয়াস বিষয়, এবং অতীতে কি হয়েছে জানি না। আপনি একটু আগেই বললেন যে এবার ভোটারদের একটা বড় অংশ তরুণ ভোটার, 30 বছরের কম বয়সী 4-5 কোটি ভোটার আছে, এবং এদের ভিতর শিক্ষিত তরুণরাই অনেক একটা বড় সংখ্যা আছে। এবার কিন্তু কোন দল কি ইশতেহার দেয় এবং ক্ষমতায় যে সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক, এই ইশতেহারের জন্য তারা কতটুকু ব্যবহারিকভাবে সচেষ্ট হয় এটা মানুষ নজরে রাখবে। ফলে এবার ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো, দেখুন, অর্থনৈতিক সংস্কার বাংলাদেশে জরুরি, একটু আগেই বলেছেন, আপনিও যেটা বললেন যে বৈষম্য বিরোধী অভ্যুত্থান শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে, এবং এখনও এই 17 মাস পরেও কর্মসংস্থানই একটা বড় এজেন্ডা। ফলে তরুণরা চাইবে নতুন সরকার ক্ষমতায় যেয়ে, এবং নতুন পার্লামেন্টের বিরোধী দলও এই দাবিটা উত্থাপন করবে, কাজের সুযোগ। এবং আসলে বিএনপির কথা আপনি বললেন, যে কোনো দল 1-1.5 কোটি মানুষের প্রথম বছরে কাজের সংস্থান করা সম্ভব। এটা কিভাবে সম্ভব আমি একটু ব্যাখ্যা করতে চাই। দেখুন, আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ এখন আমরা সংগ্রহ করি করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে, সারচার্জের মাধ্যমে, এইটার আমূল সংস্কার দরকার। এইটা সংস্কার করার সুযোগ আছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের এখন যেই কর আদায় হয়, যেই ভ্যাট আদায় হয়, এটা দ্বিগুণ করা সম্ভব। আমাদের জিডিপি এবং কর রেশিও ভারত পাকিস্তানের চেয়ে অনেক কম, কারণ আমাদের এখানে করের নেটটা ছোট এবং দুর্নীতি আছে। যদি আগামী সরকার এগুলা নিয়ন্ত্রণ করতে পারে এবং করের আওতা বাড়ায়, দেশজ সম্পদ অধিক সংগ্রহ করে, তারা অনায়াসে কর্মসংস্থানমুখী অনেক ধরনের পদক্ষেপ নিতে পারবে। কাজের বিনিময়ে খাদ্য থেকে শুরু করে নতুন কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার পদ খালি পড়ে আছে, কারণ বিশ্বব্যাংক IMF-এর চাপে পড়ে এই নিয়োগগুলো দেওয়া যাচ্ছে না। এবং এখানে গ্রামমুখী কোনো বড় মানে অর্থনৈতিক সংস্কার হয়নি। গত 15 বছর আমাদের এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো রেল, টানেল, রূপপুর পারমাণবিক, এই ধরনের বড় বড় প্রকল্পগুলো আমাদের দেশজ সম্পদের পুরোটা বিনিয়োগ হয়েছিল, কিন্তু এগুলা এইসব প্রকল্প যতটা বড় ততটা কর্মসংস্থান বাড়ায়নি। এখন যে আসন্ন নির্বাচনের পরে আমাদের সকল ধরনের অর্থনৈতিক প্রকল্প হওয়া উচিত কর্মসংস্থানমুখী, এবং আমাদের যে দেশজ
কর মানে রাজস্ব এটাকে বাড়িয়ে সেই ধরনের কর্মসংস্থানমুখী উন্নয়ন কিন্তু সম্ভব। এই জন্য আবার বিরোধী দলও শক্তিশালী বিরোধী দলও আমাদের দরকার, যাতে করে জবাবদিহিতার জায়গাটুকু অন্তত হ্যাঁ, সৃষ্টি বিরোধী হয়। দল শক্তিশালী না হলে এবং নাগরিক সমাজ থেকে যদি সেই লক্ষ্যে দাবি দেওয়া না থাকে, দুর্ভাগ্যজনক হলো আমাদের নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ শাসক দলের চাটুকারে পরিণত হয়ে যায়। তারা ওই প্রয়োজনীয় সংস্কারের জন্য চাপ দেওয়ার কাজটা ভুলে তাদের দালালি শুরু করে। নাজমুল হক প্রধান, এই যে পরিবর্তনের কথা আমরা বলছি, আলতাফ পারভেজ যে কথাটি বলছিলেন যে আসলে সবাইকে একসাথে পরিবর্তন হতে হবে, এই ইশতেহারগুলোকে বাস্তবায়নের জন্যও সেই পরিবর্তন দরকার। এই মুহূর্তে ইশতেহারে তো আসলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তরুণরা, যেটি আমরা শুরুতেই বললাম। আবার সেই তরুণরা একটি রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি, তাদেরকে ঘিরেও নানান আলোচনা সমালোচনা আছেন। তারা তাদের এবারের ইশতেহারে বলেছেন তারা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে চান, সংবিধান প্রণয়নের কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, বিচার, গণতন্ত্র, রাষ্ট্র প্রতিষ্ঠানের সংস্কার সহ 24 দফা ঘোষণা করতে চান। এই দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আসলে তরুণদের নিয়ে সবসময় আশাবাদী হতে হয়, আশাবাদী থাকতে হয়, তারাই তো আমাদের ভবিষ্যৎ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানটায় তরুণরা বৈষম্যের যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্টে আমার ধারণা পাওয়ার শেয়ার করার কারণে ওরা ডেফিনিট কোনো আদর্শায়িত ছিল না। পাওয়ার শেয়ার করার কারণে ওদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে, মানে টার্গেটের ক্ষেত্রে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে ভিন্নতা ছিল, এবং এই ভিন্নতার কারণে ঠিক করতে পারেনি আসলে আসলে কোন জায়গায় যাবে। যার কারণে আপনি দেখবেন যে ওইখানটায় এই তাদের যে জোট টোট বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা সব মিলিয়ে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করে ফেলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার দেখলাম, আজকে পত্রিকা দেখলাম যে নতুন আবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে করার জন্য। যদি করতে পারে ভালো হতো, এটা তো খারাপ কিছু না। বাংলাদেশে একটা নতুন উদ্যোগ, যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো সেই ছাত্ররা নতুন উদ্যোগ নেবে, একটা সংগঠিত করবে, জনগণকে আশাও দেখাবে, এটাই স্বাভাবিক, এটাই কামনা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তো হয় নাই। এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি আমরা, সেটা হচ্ছে যে আমরা ওই পুরনো জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, কিন্তু পুরনো ভিতটার উপরে নতুন কোনো ভিত করা গেল না। আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট যারা এলেন, এনাদের আমি কি বলবো, এনাদের আর খামাখা এনাদের বলে কিছু ছোট করতে চাই না। এনারা দেশের দশের জন্য করার থেকে নিজেরটা বেশি দেখেছেন, নিজেরটা করেছেন। এটা আমি আর ব্যাখ্যা করে বলছি না, করেছেন, এবং করার কারণে ওনারাও খেয়ে হারায় ফেলছেন। এখন তাহলে দরকার হচ্ছে এই মুহূর্তে একটা নির্বাচন করে কোনো রকমে এনারা দায়িত্বটা ছেড়ে দিয়ে চলে যাওয়া। কারণ নির্বাচনটা যদি না হয় দেশে, তাহলে কিন্তু আপনার এই গভর্নমেন্ট কিন্তু আর আমাদের সমাজ দেশ কিছুই টানতে পারছে না, কিছুই পারতেছে না। ইভেন আইন শৃঙ্খলাও ঠিক করতে পারছে না। আপনি সমস্ত জায়গায় দেখবেন আজকে ঢাকা শহরে অস্বাভাবিক অবস্থা। আপনার সমস্ত জায়গায় একটা আন্দোলন মিছিল মিটিং হইতেই পারে, কিন্তু মিছিল মিটিং হলে রোড ব্লক, যাইতে দেব না গাড়ি, যারা আন্দোলন করছেন তারা রাস্তাঘাট ব্লক করে রেখেছেন, যাইতে দেব না গাড়ি ঘোড়া। এই যে অবস্থাটা হলো, সেই অবস্থাটাও ম্যানেজ করতে পারছে না বর্তমান সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভোটটা দরকার। এখন সেই ভোটে নির্বাচনী ম্যানিফেস্টো, ডেফিনেটলি নির্বাচনী ম্যানিফেস্টো সেটাই হওয়া উচিত। এই যে বললাম যে নতুন যে আমাদের যে লোক যারা এসছে ভোটে, যারা আমাদের ভবিষ্যৎ, এরা কি করবে? শুধু মিছিল মিটিং করে রাস্তা অবরোধ করবে, না কোনো কাজ পাবে, কোনো কাজ দেওয়া হবে, সেই জায়গাটা বের সেই জায়গাটা পরিষ্কার করা উচিত। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি এবারের ইশতেহারে দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন রকমের কার্ডের কথা বলেছে। জি, সেই কার্ডের কথা আপনার নানানভাবে প্রচার করছেন, এমনকি তারেক রহমান তিনি নিজেও বলেছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি যে আসলে এসব কার্ড দিবে সেই টাকার উৎস কোথায়, মানে কোথা থেকে আসবে সেই টাকা, সেটি আসলে জনগণের টাকা থেকেই আবার কেটে নেওয়া হবে, এবং এখানেও তারা আশঙ্কা করছেন যে এই কার্ডগুলো আপনাদের দলীয় নেতাকর্মীদের মাঝেই শুধু দেওয়া হবে। যাক, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, এটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আপনার অবশ্যই জনগণের টাকায় আপনার মানে সেবাটা প্রদান করা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশে স্বাস্থ্য খাত সহ বিভিন্ন আপনার জনকল্যাণে যেই বাজেটটা বরাদ্দ থাকে, সেটা যদি চুরি দুর্নীতি যদি ঠেকানো যায়, তাহলে সেবাটা কিন্তু 3 গুণ দেওয়া সম্ভব। এটা তো সত্য। আপনার বিগত সরকার আমলে আমরা অনেক গালভরা বক্তব্য শুনতাম, কি শুনতাম যে আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নানা ধরনের ভাতার কথা বলা হতো। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি 30 to 40% ভাতা যে কার্ডগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু মানে প্রতারণামূলক, এবং সেগুলো মানে যারা অ্যাপ্রোপ্রিয়েট যারা পাওয়া উচিত মানে তাদের কাছে সেটা পৌঁছতো না। অনেক ভুয়া আপনার মানে দিয়ে কী বলে সিম নাম্বার দিয়ে নানাভাবে প্রতারণা শ্রেণিক এই কাজগুলো করা হতো।
প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকার মতো শুধু লোপাট হতো। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 12,000 কোটি টাকা ওদের এসব খাতে বরাদ্দ ছিল, প্রায় 4,000 কোটি টাকার মতো শুধু লোপাট হতো এই সমস্ত প্রতারণার কাজে। তো এইটার বিরুদ্ধে তো যেটা আলতাফ ভাই যেটা বললেন যে এই যে 5ই আগস্টের পরে আমাদের ছেলে মেয়েরা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো অঙ্কন করেছে, যে কথাগুলো লিখেছে বা যে কথাগুলো উচ্চারিত হয়েছে, তাই না? যেমন একটি কথাই যদি বলি, খুব মনোযোগ সহকারে আমি একটা লেখা এখনো মুছে যায়নি, পড়লাম, শোনো মহাজন আমরা কিন্তু বহুজন। এই যে আমরা বহুজন, মহাজনকে মনে করিয়ে দেওয়া, এইটাই হচ্ছে যে পিপলের এম্পাওয়ারমেন্ট। জনগণ যখন এম্পাওয়ার্ড হয়ে যায় তখন মহাজনকে কোশ্চেন করা যায়। যে রাষ্ট্র, যে সমাজে প্রশ্ন করা যায় না, প্রশ্ন তোলা যায় না, সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রই নয়, আপনার সভ্য রাষ্ট্র নয় ইনফ্যাক্ট। তো এখন কথা হচ্ছে যে নাহিদের কথাই তো বললেন বোধহয়, আমি এদেরকে নিয়ে বেশি একটা কথা বলতে চাই না, বাচ্চা মানুষ, এরা তো অনেক কথাই বলে। যে আপনার যেমন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তিনটি শব্দের একটি শব্দ আজ পর্যন্ত ইন্টারপ্রেট করতে পারেনি, বলতেও পারেনি। দ্বিতীয় রিপাবলিকের কথা বললেন, যে দ্বিতীয় রিপাবলিকটা কি সেই ধারণা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যদি রিপাবলিকের কনসেপ্টও যদি ধরে নিই, কথা ফরাসিতে অনেকগুলি রিপাবলিকের প্রচলন হয়েছে, তারা ইন্ট্রোডিউস করেছেন। কিন্তু আমাদের দেশে যদি রিপাবলিকের ধারণা যদি বলেন, তাহলে আমি তো বলবো অ্যাটলিস্ট দ্বিতীয় রিপাবলিক হয়েছিল 75 সালের 7ই নভেম্বরে, যেদিন একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে সিপাহী জনগণ ঐক্যবদ্ধ হয়ে যখন একটি পট পরিবর্তন করেন, এবং যার মধ্য দিয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সংবাদপত্রে আপনার মুক্ত বাতাবরণ সৃষ্টি করা ইত্যাদি যে ঘটনাগুলো ঘটলো, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো তো আপনার একটা সেই বাকশালী ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থার বাইরে টোটালি একটা ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ভিন্ন একটা সামাজিক ব্যবস্থা চালু হয়েছিল সে 75 সালের 7 নভেম্বর পর থেকে। যদি আপনি রিপাবলিকের কনসেপ্টটি যদি ধরেন, তাহলে তো একটা রিপাবলিকের জন্ম তো এই দেশের সিপাহী জনগণ সে 75 সালেই দিয়েছিল। তো এরকম যদি রিপাবলিকের ধারণা, একটা প্রতিটা অভ্যুত্থানের পরে যদি একটি করে রিপাবলিক তৈরি হয়, তাহলে তো আবার 90 একটা রিপাবলিক হতো, কি নাজমুলের প্রধান, তাই না? আবার 24 একটা রিপাবলিক হলো, ভালো কথা। এই রিপাবলিকের ধারণা কি জামাতের পক্ষপটে চলে যাওয়া? জামাত আবার তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই রিপাবলিক তো নিশ্চয়ই জনগণ ভোট। আমি আলতাফের একটা কথা আমার বিরতির সময় হয়েছে, জি আচ্ছা, যেটা আমি বলতে চাই, উনি একটা প্রসঙ্গের মধ্যে বলেছিলেন যে আমাদের দেশে তো অনেক কিছুই হয়, এমনকি যদি একেবারে শুরুতে যদি এটা দিয়ে শেষ করে, এমনকি 72 সালের সংবিধানে যে আপনার ধর্মনিরপেক্ষতার বিষয়, ওই যে আপনি ইশতেহারের কথা বললেন, ধর্মনিরপেক্ষতার কথা আসে, সমাজতন্ত্রের কথা, এগুলো কি আপনার আওয়ামী লীগের কোন ইশতেহারের মধ্যে 69 সালে 70 সালে ছিল না? আমাদের এর বাইরে দুর্নীতির কথা আপনি যখন বলছেন, তখন যে প্রকল্পগুলো আসলে নির্বাচনের আগ মুহূর্তে যে আশ্বাসগুলো দিয়ে থাকে রাজনৈতিক দলগুলো, সেই প্রকল্পগুলোতেই দেখা যায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বড় বড় ভবন নয়, বড় বড় প্রকল্প নয়। জামাত এবারে তাদের যে ইশতেহারি বার্তা দিয়েছে, সেখানে স্পষ্টভাবে বলেছে তাদের মূল এজেন্ডাই থাকবে এবার দুর্নীতিমুক্ত একটি দেশ গড়া। সেটি কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে? জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, যেটি বলছিলাম, দুর্নীতির কথা আসলে আমাদের বলে শেষ করার সুযোগ নেই। বাংলাদেশে আমরা দীর্ঘ 16-17 বছর নানান ক্ষেত্রে দুর্নীতি হতে দেখেছি। সেখান থেকে বেরিয়ে আসাটা এবারে সব রাজনৈতিক দলের ইশতেহারের প্রাধান্য পেয়েছে। বিশেষ করে যদি জামায়াতের ইশতেহারের কথার দিকে তাকাই, তারা বারবার খুব স্পষ্ট করে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে তারা কঠোর বার্তা দিয়েছে এবং জিরো টলারেন্সের কথা বলছে। কতখানি সম্ভব তাদের পক্ষে? একটা জামাত ইসলাম বলছে, বহু আগে থেকে তাদের স্লোগানটা আছে, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসনের তার স্লোগান বহু আগের থেকে দিচ্ছে, কিন্তু তারা তো এখন তো দেখছে অনেক অসৎ লোকও তাদের দলে ভিড়তেছে। এই ইতিমধ্যে কিছু লোকজন যোগদান করলো জোটে, ভোটের নমিনেশন প্রার্থী কেউ হলো, কেউ হলো না, তাই না? আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে, বলে তো সৎ লোকের শাসন কায়েম করা যাবে না, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে, সবাইকে, রাজনীতি যে আমরা সৎ। বিষয়টা হচ্ছে বাংলাদেশে বিগত সময় থেকে রাজনীতিটা একটা অর্থবিত্ত কামানোর একটা জায়গা হয়ে গেছে। রাজনীতি ক্ষমতাটা হয়ে গেছে, এমপি হওয়া মানে হচ্ছে অর্থবিত্ত কামানোর জায়গা, মন্ত্রী হওয়া মানে একটা জায়গা। এই জায়গাটা যেটা হয়েছে, এই আন্দোলনের মধ্য দিয়ে যারা রাজনীতি এখনও করছি, তারা যদি এটা শিক্ষা হিসেবে যদি নেই আমার ধারণা, তাহলে এই জায়গাটা আসা সম্ভব বাংলাদেশে। আমরা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যারা থাকে, ইভেন কি
সবসময় দেখা যায় এই ধরনের একটা বিষয় হয়। আমি বর্তমান সময় মনে করছি সবারই একটা কমিটমেন্ট হওয়া উচিত, সমস্ত রাজনৈতিক দলের কমিটমেন্ট হওয়া উচিত, আমরা দুর্নীতিমুক্ত সমাজ করবো। নিজেরা যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে এটার প্রভাব কিন্তু সমাজে পড়বেই। তাহলে সেই জায়গাটা এর আগে কিন্তু এটা করতে পারিনি আমরা কেউ কোনো রাজনীতি করতে পারিনি, আমি এটা খলপ করেই বলতে পারি, করতে পারিনি। ফলে এটার ক্ষেত্রে জোর দেওয়া, তার মানে এখন আসলে সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পরিবর্তনটা সবার আগে প্রয়োজন বলে কি মনে করেন? কমিটমেন্টটা হচ্ছে যে আমি নিজে পরিবর্তিত হওয়া সামগ্রিক ক্ষেত্রে, যেমন ধরেন নির্বাচনের টাকার ব্যবহার নির্বাচনে, এটা তো অন্যান্য সময় নির্বাচনে প্রচুর টাকার ব্যবহার হয়, কোটি কোটি টাকার ব্যবহার হয় নির্বাচনে। তো সেখানটা এবার নির্বাচন কমিশন থেকে কিছু কিছু জিনিস কমিয়ে দিয়েছেন, যেমন পোস্টার নেই, যদিও পার ভোটার 10 টাকা একটা খরচ এরকম একটা করেছেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি একটু সতর্ক হয়, যদি ঠিকমতো গাইড হয়, আমার ধারণা টাকার ব্যবহারটা কমে গেলেই কিন্তু ওইটা কিন্তু দুর্নীতির জায়গাটা অনেকটা কমে আসা সম্ভব হবে। আলতাফ পারভেজ, তরুণদের আসলে যে পরিবর্তনটা তারা চাইছেন এবং ইশতেহারের অপেক্ষা করছেন তরুণরা, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, আবার সেখানে নানানভাবে ভিন্ন রকমের বক্তব্যও কিন্তু আছে। তরুণরা অনেকেই মনে করছেন যে নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব এখন নানানভাবে নানান রকম অভিযোগে অভিযুক্ত, সে কারণে তাদের আস্থাহীনতার জায়গাটাও তৈরি হয়েছে। সেখান থেকে আসলে তাদেরকে এই ইশতেহারের মধ্য দিয়ে আস্থার জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে বলে কি মনে করেন? আমি এই প্রশ্নের উত্তরের আগে আপনার আগের প্রশ্নে আমি শুধু একটু যুক্ত করতে চাই জামাত ইসলামের ব্যাপারে। দেখুন, দুর্নীতি কথাটাকে আমরা যদি খুব সংকীর্ণ অর্থে দেখি তাহলে মুশকিল। দুর্নীতি মানে টাকার পরিসরে দুর্নীতিকে ভাবলে হবে না। রাজনৈতিক দুর্নীতিও কিন্তু একটা বড় দুর্নীতি। কোনো দল যদি 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠায় বিরোধিতা করে থাকে, 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠায়ও বিরোধিতা করে থাকে, সেটা তো একটা বড় দুর্নীতির ব্যাপার। দেখুন, এই যে ঘোষণা দিয়ে কিছুদিন আগে ঢাকার কারণ বাজারে যে 2টি প্রধান সংবাদপত্র অফিসে আগুন জ্বালানো হলো, একটা দলের ছাত্র সংগঠনের নেতারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে হামলা উস্কে দিল, এটাও তো একটা দুর্নীতি। এটা তো বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ চরমভাবে ক্ষুণ্ণ করেছে। ফলে আমরা চাইব নির্বাচনী ইশতেহারে হোক আর নির্বাচন পরবর্তী রাজনীতিতে হোক, এই যে দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, নিরাপত্তার বিরুদ্ধে যে অবস্থানগুলো, যেগুলো আসলে এক ধরনের সিরিয়াস রাজনীতিক ক্রাইম, অপরাধ, সেইটা যেন কমে। গত 17 মাস আপনি হয়তো বলতে পারেন যে অর্থনৈতিক দুর্নীতি হয়নি, কিন্তু নিরাপত্তাহীনতার যে ব্যাপারগুলো হয়েছে, যে মব সংস্কৃতি হয়েছে, এটাই যে একটা বড় দুর্নীতি। দুর্নীতি মানে তো শুধু টাকা পয়সার চুরি চামারির ব্যাপার না, রাজনৈতিকভাবে পুরো দেশকে নিরাপত্তাহীন করে ফেলাও তো একটা বড় দুর্নীতি। বাংলাদেশকে যদি একটা ফেইল্ড স্টেট হয়ে যায়, তাহলে অর্থনৈতিক দুর্নীতি হলো কি হলো না, এতে কিছু যায় আসছে না। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে তরুণরা আসলে দেখতে চায় না আর দুর্নীতি, এটা খুবই সত্য। তরুণরা ক্লান্ত। আমাদের সমগ্র প্রশাসন হলো একটা প্রভুবৃত্তের সম্পর্কে আবদ্ধ। সেই ব্রিটিশরা যেভাবে প্রশাসনটা রেখে গেছে সেইভাবেই প্রশাসন চলছে, এবং সারা দেশের হৃৎপিণ্ড আটকে আছে সচিবালয়ে। আর সেখানে মানে প্রশাসনে কি দুর্নীতি হয়, এটা এখানে বাংলাদেশের সব মানুষ যুক্ত। তরুণরা এগুলো থেকে মুক্তি চায়। ফলে এবং তারা মনে করে যে বিদ্যমান প্রধান দলগুলো তাদেরকে গত 55 বছরে এই জায়গা থেকে মুক্ত করতে পারেনি। এবারের নির্বাচন ইশতেহারে তার মানে যারা আসলে তাদেরকে সেই জায়গাটিতে নিশ্চয়তা দিতে পারবে তারাই হয়তো ভোটে শুধু কথা না, তারা একটা মেকানিজম দেখতে চায় যে কিভাবে দুর্নীতি মুক্ত করা হবে। এই জন্য তারা সিরিয়াস প্রশাসনিক সংস্কার দেখতে চায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, সেই মেকানিজমটা আসলে বিএনপি এবারে দেখাতে পারবে কিনা, নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিবেন সেগুলো বাস্তবায়নের নজির আসলে আপনারা কতখানি দেখাতে পারবেন বলে মনে করেন? নজির তো আসলে বাস্তবায়নের পরে হবে, তাই না? তার আগে তো নজির হয় না, কোনো কিছু নজির হয় না। প্রতিশ্রুতি হতে পারে, বাস্তবায়নের আগে প্রতিশ্রুতি হবে, বাস্তবায়ন করলে এর পরবর্তীতে এটা নজির হিসেবে গৃহীত হবে। হোয়াট এভার, আমরা যেটা বলতে চাই, আমাদের একটা ডিটেইল, আমাদের লাস্ট 17 ইয়ার্স আমরা তো দীর্ঘ সময় নির্বাচনের বাইরে। তো আমাদের একটা যেটা বলতে পারেন যে আমরা খুব রিগোরাসলি আমরা একটা আমরা করেছি, এক্সারসাইজ করেছি আমরা বিষয়গুলো, কিভাবে আমরা কাজগুলো করতে পারি, মানুষকে নিয়ে, আমাদের রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে আমাদের যে ভাবনাগুলো, যেটা আমাদের নেতা তারেক রহমান যেটা উল্লেখ করছেন, এগুলো নিয়ে কিন্তু আমাদের সত্যি আমাদের এক্সারসাইজ আছে, হোমওয়ার্ক আছে, সোজা কথা।
উইদাউট হ্যাভিং এনি হোমওয়ার্ক আমরা কিন্তু নির্বাচনে যাচ্ছি না। এই যে প্রায় পুরো ভোটারের 1/3 তরুণ, সেই তরুণদেরকে বিএনপি এবার তাদের ভোটের দিকে ফেরাতে পারবে বলে কি মনে করছেন? মানে তাদের লক্ষ্যে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে এবং একটি তরুণ কি চায়? একটা তরুণ চায় রাষ্ট্রে পরিবর্তন। এই যে আপনার চুরি চামারির রাজনীতি, দুর্বৃত্তপনা, এগুলো বিরুদ্ধে তো তরুণরা রুখে দাঁড়িয়েছিল, তাই না? বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই জায়গাটা যদি আপনি বিলোপ করতে পারেন, অবসান ঘটাতে পারেন, তাহলে তো তরুণরা স্বপ্ন দেখবেন আপনার প্রতি, তরুণরা আস্থা রাখবে আপনার প্রতি। আমরা তো সেই স্বপ্ন এবং আস্থার জায়গাটি আমরা জাগিয়ে রাখতে চাই, আমরা তুলে ধরতে চাই। আমরা আশা করছি যে আমাদের বহু বছর ধরে আমরা যেই এই মানে রাজনীতির যে মানে প্রতিশ্রুতি প্রতিজ্ঞাগুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরছি, এটা নিয়ে আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করা আছে এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা সেটা আরো বিশদ আকারে আমরা তুলে ধরবো। আমরা একদম শেষ সময় চলে এসেছি ডক্টর হাসানুল, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। রাষ্ট্রের দায়িত্ব পেলে এগুলো আমরা বাস্তবায়ন করার অঙ্গীকারও থাকবে। বাস্তবায়নের সবসময় প্রত্যাশা আসলে বড় রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু নানান সময় আসলে একটা সমালোচনা নিয়মিত বিএনপিকে শুনতে হচ্ছে, সেটি হচ্ছে যেই পদক্ষেপগুলোর কথা আপনারা বলছেন সেগুলো আসলে কার্যকর করা হয় না। প্রতিপক্ষের এই সমালোচনাকে আপনারা কিভাবে দেখবেন? এটা একটা অন্যতম কারণ আছে, সেটা হচ্ছে যে কার্যকর করা হয় না। কিছু কিছু পরিকল্পনা যেটা থাকে সেটা ফার্স্ট 5 ইয়ার্সই আপনি শেষ করতে পারেন, নট দ্যাট। এটা কন্টিনিউয়াস প্রসেসের ব্যাপার। আজকে আপনি যদি বলেন, যেমন আমি আমার দলের একজন কর্মী হিসেবে, দলের একটি অংশ হিসেবে যদি বলি, আমার একটা মানে নিজেরও একটা ভাবনা ছিল যে আমরা বাংলাদেশকে আমরা 5 বছরের মধ্যে কাগজ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করে দিতে পারি। সম্ভব, সেটা বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব, কিন্তু ইতিপূর্বে সেটা সম্ভব হয়নি, করা হয়নি, উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু এটা সম্ভব। তো এরকম অনেক কিছুই আছে যেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। ভরসা রাখতে পারেন ধানের শীষের প্রতি। অর্থাৎ তরুণদেরকে এবার আসলে যারা এই নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি কাছে টানতে পারবে, জয় তাদেরই হবে, বিষয়টা খানিকটা সেরকম দিকে আমরা যাচ্ছি এবং সেখানেই হয়তো সেই নির্বাচনী সমীকরণটা আমরা পাল্টে যেতেও দেখতে পারি। ডক্টর আসাদুজ্জামান রিপন, নাজমুল হক প্রধান, আলতাফ পারভেজ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।